অনেক বছর আগে যখন মিশরে মানুষ আর দেবতা একসাথে বাস করত, তখন দুই দেবতার মধ্যে কে রাজা হবে তা নিয়ে মারাত্মক যুদ্ধ শুরু হয়। পুরো পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। চাচার ভাতিজার এই যুদ্ধে সবশেষে কে হলো আসল রাজা, সেটা নিয়েই আমাদের আজকের মুভি গডস অফ ইজিপ্ট। এটি একটি হলিউড মুভি যা মুক্তি পায় 2016 সালে। রোমাঞ্চকর এই ঘটনার সাক্ষী হতে সব কাজ ফেলে মনোযোগ দিয়ে বসে পড়ুন এক্ষুনি। তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল গল্পে আসি। গল্পের শুরুতে বলা হয়, যখন দেবতারা এই পৃথিবী সৃষ্টি করেন তখন তারা সবার আগে মিশর দিয়ে শুরু করেছিলেন। এটি এতই সুন্দর একটি জায়গা ছিল যে তারা এখানেই বসবাস করার সিদ্ধান্ত নেন। সেই সময়ে মিশর দুটি ভাগে বিভক্ত ছিল, যা দুই রাজা ওসাইরাস এবং সেটের হাতে তুলে দেওয়া হয়। তাদের উচ্চতা এবং স্বাস্থ্য মানুষের চেয়ে অনেক বেশি ছিল। একদিকে সেট কেবল লাল মরুভূমি পেয়েছিলেন, অন্যদিকে ওসাইরাস পেয়েছিলেন নীল নদ এবং সবুজে ঘেরা পুরো মিশরের শাসনভার। এভাবেই আমরা পুরো মিশরকে দেখতে পাই, যেখানে আমরা এই গল্পের অন্যতম প্রধান চরিত্র বেককে দেখতে পাই। বেক একজন পেশাদার চোর, যে একটি সুন্দর পোশাক চুরি করে তার প্রেমিকা জায়ার জন্য নিয়ে আসে। জায়া বিশ্বাস করত যে যদি আমরাও দেবদেবীর আশীর্বাদ পাই তাহলে আমরা একটি সুন্দর বড় প্রাসাদ, প্রতিদিন পরার জন্য নতুন কাপড় এবং ভালো খাবার পাবো। যেখানে বেক বলতো সে দেবদেবীতে বিশ্বাস করে না, কারণ কিছু পেতে হলে একজন মানুষকে নিজেকে কঠোর পরিশ্রম করতে হয়। মূলত ওসাইরাস এখন তার সিংহাসন তার পুত্র হোরাসের হাতে তুলে দিতে চলেছেন। আজ ছিল তারই রাজ্য অভিষেক অনুষ্ঠান। এই বিশেষ দিনেও আমরা দেখতে পাই হোরাস সকাল পর্যন্ত ঘুমাচ্ছিল। এখানে কিছু দাসী তাকে জাগিয়ে তোলে এবং এখানেই আমরা মানুষ দেবতাদের উচ্চতার পার্থক্য দেখতে পাই। তারা মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা। হোরাস স্নান করতে যায়, সেখানে আমরা প্রেমের দেবী হাথরকে দেখতে পাই। তিনি হোরাসকে খুব ভালোবাসতেন। হোরাসও কম ছিলেন না, তিনি ছিলেন বাতাসের দেবতা। হাথর হোরাসকে বলেন, যখন এই অভিষেক অনুষ্ঠানে দেবতাদের মুকুট আপনার মাথায় পরানো হবে, আপনি হবেন সর্বশ্রেষ্ঠ। তখন মানুষের পুনর্জন্ম কিভাবে হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আপনার হাতে চলে আসবে। এরপর আমরা বিয়ে করব। এরপর আমরা ঝলমলে মিশরকে দেখতে পাই। এই বিশাল প্রাসাদের সামনে লক্ষ লক্ষ মানুষ দেবতাদের সম্মান জানাতে অনেক উপহার নিয়ে এসেছিলেন। এটি এতটাই বিশেষ একটি অভিষেক ছিল যে এখানে বাকি দেবতারাও হোরাসের জন্য অনেক উপহার নিয়ে এসেছিলেন। আর এখন ওসাইরাসের পালা ছিল তার পুত্র হোরাসকে মুকুট পরানোর। কিন্তু তখনই আমরা দেখি যে তার ভাই সেট মরুভূমি থেকে সেখানে পৌঁছায় এবং বলে যে এমন একটি বিশেষ অনুষ্ঠানে আমি না এলে এটা কিভাবে হতে পারত। আর সে হোরাসকে তার পিতার রায়ের দেওয়া একটি বর্ষা উপহার দেয়। এর সাথে সে একটি সিংহাও দেয়, যা বাজালে মৃত্যুর শিকারীরা চলে আসবে। হোরাস সিংহা বাজানোর সাথে সাথেই সেখানে অনেক সৈন্য এসে পৌঁছায় এবং কি হচ্ছে দেখে সবাই ভয় পেয়ে যায়। ওসাইরাস তার ভাই সেটকে জিজ্ঞেস করে সে কি কোনো ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে। যেখানে সেট বলেন, আপনি ঠিকই বুঝেছেন ভাই, এই সিংহাসনের মালিক রাজার পুত্র নয়, যে সক্ষম সেই হবে। আর সে তার ছুরি দিয়ে ওসাইরাসকে হত্যা করে। এখানে আমরা তার স্ত্রী আইসিসকেও দেখতে পাই। নিজের বাবার মৃত্যু দেখে হোরাস খুবই রেগে যায় এবং এখানে এই দুই মহান যোদ্ধার মধ্যে যুদ্ধ শুরু হয়। এখানে আমরা দুটি জিনিস লক্ষ্য করি। যখনই তাদের গায়ে আঘাত লাগে তাদের শরীর থেকে রক্তের পরিবর্তে সোনা বের হয় এবং যখন তারা তাদের ভয়ঙ্কর রূপে আসে তখন তারা একটি বিশাল প্রাণীর আকার ধারণ করে। এখানে দুজনের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ শুরু হয়। সেটের বিশেষত্ব ছিল যে সে এর আগে 10 জন মহান দেবতাকে হত্যা করেছিল, যাদের হত্যা করা অসম্ভব ছিল। অন্যদিকে হোরাসের বিশেষত্ব ছিল যে তার লক্ষ্য কখনোই মিস হতো না, কারণ তার চোখ ঈগলের মতন মারাত্মক ছিল। একবার সে লক্ষ্য স্থির করলে সেই ব্যক্তির মৃত্যু নিশ্চিত। এখানে সেট তার সেনাবাহিনীকে চকচকে ঢাল দেয় এবং এই ঢালের সাহায্যে হোরাস কিছুই দেখতে পায় না এবং এর সুযোগ নিয়ে সেট এই যুদ্ধে তাকে পরাজিত করে। এর উপরে সে তার দুটি বিশেষ চোখও বের করে নেয় এবং বলে, আজ থেকে আমি তোমাদের নতুন রাজা। হে প্রেমের দেবী, আমার সামনে নত হও। এখন এই ঘটনার প্রায় 2 বছর পেরিয়ে গেছে। আমরা দেখতে পাই মানুষের অবস্থা খুবই খারাপ। আগে একজন ব্যক্তির ভালো মন্দ কাজের ভিত্তিতেই পুনর্জন্মের সিদ্ধান্ত নেওয়া হতো এবং তাকে পৃথিবীতে পাঠানো হবে কিনা তা নির্ধারণ করা হতো। কিন্তু এবার নবনির্বাচিত রাজা সেট নিয়ম করেছেন কেবল তারাই পুনর্জন্ম নিতে পারবে যার মৃত্যুর সময় অনেক সোনা, হীরা এবং জহরত থাকবে। এই সময় আমরা জায়াকে দেখতে পাই, যে সেটের প্রধান উপদেষ্টা হর্ষুর ডান হাত ছিল, যে তার মানচিত্রের কাজ সামলাতো। তারপর দেখা
পর্যায়ে বেগ জায়ার সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি আর কতদিন এদের চাটুকারিতা করবে? জায়া বলে, আমাকে এটা করতেই হবে, যদি না করি তাহলে এই লোকেরা আমাকে পাথর কুড়ানোর জন্য বাজারে পাঠিয়ে দেবে। জায়া আরও বলে, কিন্তু যদি আমাদের পুরনো রাজা অর্থাৎ হোরাস ফিরে আসে তাহলে এই লোকদের অত্যাচার বেশি দিন টিকবে না, কিন্তু তার জন্য বিশেষ কিছু করতে হবে, তার চোখ দুটো তাকে ফিরিয়ে দিতে হবে। হর্ষু সেই বিশেষ চোখগুলিকে এক ভিন্ন ধরনের সিন্ধুকে রেখেছে, যেখানে যেতে হলে অনেকবার বিভিন্ন স্তর অতিক্রম করতে হয়। আমাদের এই সেতু পার হতে হবে। আমি তার মানচিত্র চুরি করেছি। যদি আপনি এই মানচিত্রের সাহায্যে হোরাসকে তার চোখগুলো ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা সেটকে হত্যা করতে পারবো। তাই আর দেরি না করে এখনই যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার চোখ দুটো ফিরিয়ে দিন। যেখানে আমরা সেটকে দেখতে পাই, যে প্রেমের দেবীর প্রেমে পড়েছিল। যদিও প্রেমের দেবী হাথওয়ার তাকে বহুবার হত্যা করতে চেয়েছিল, কিন্তু এই সময় সে ছিল রাজা এবং তার ছিল অনেক ক্ষমতা, সে তার কোনো ক্ষতি করতে পারেনি। তারপর হর্ষু সেখানে পৌঁছায় এবং বলে, মহান দেবতা সেট, আমরা আপনার গৌরবে একটি খুব উঁচু গম্বুজ তৈরি করেছি। আপনার পিতা রা এটি দেখলে খুবই গর্বিত হবেন। গল্পের এই পর্যায়ে আমরা দেখতে পাই বেগকে, যে এই সময় চুরির উদ্দেশ্যে একটি ট্রাকে বোঝাই হয়ে সরাসরি রাজকীয় কোষাগারে পৌঁছায়, যেখানে হোরাসের চোখ একটি সিন্ধুকের ভিতর রাখা ছিল। এখন তার কাছে জায়ার দেওয়া একটি মানচিত্রও ছিল। সেই মানচিত্রে যে পদক্ষেপগুলো নিতে হবে তা লেখা ছিল। প্রথম পদক্ষেপ ছিল কোনোভাবে ধারালো বর্ষাগুলো পার হওয়া, দ্বিতীয় পদক্ষেপ ছিল ঘূর্ণায়মান তলোয়ারগুলো থেকে নিজেকে বাঁচানো, এবং তৃতীয় পদক্ষেপ ছিল পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া। কিন্তু সে কোনোভাবে এগুলো পার হয়ে হোরাসের চোখের কাছে পৌঁছায়, কিন্তু নিচে পড়ে যাওয়ার সময় বিচ্ছুরা তাকে মারতে আসে। কিন্তু হোরাসের সেই চোখের আলোয় বেগ নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে পালিয়ে বেগ প্রথমে জায়ার কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে হর্ষু জায়াকে ধরে ফেলেছিল। সে বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ধোঁকা দেবে আর আমি তোমাকে ছেড়ে দেব? চোর, যা চুরি করেছো এখনই আমার হাতে দাও। তখন বেগ আরেকটি অলংকার তার হাতে দিয়ে জায়াকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে হর্ষুর তীক্ষ্ণ তীর জায়াকে আঘাত করে, যা ছিল খুবই বিষাক্ত, আর এখন কয়েক মুহূর্তের মধ্যেই সে মারা যাচ্ছিল। বেগকে জায়া বলেছিল রাজার এত ক্ষমতা আছে, সে যে কারো মৃত্যু ফেরাতে পারে। তারপর বেগ জায়াকে বলে, আমি যে চুক্তি চুরি করেছি তার বিনিময়ে হোরাসের সাথে চুক্তি করব, সে যেন তোমার জীবন ফিরিয়ে দেয়। এরপর সে হোরাসের কাছে পৌঁছায় এবং হোরাস বেগকে বলে, তুমি কে? একজন চোর নাকি সেটের পাঠানো শত্রু যে আমাকে হত্যা করতে চায়? উত্তরে বেগ বলে, এখন আমি একজন ব্যবসায়ী এবং আপনার কাছে একটি চুক্তি নিয়ে এসেছি। আমার কাছে আপনার একটি খুব মূল্যবান জিনিস আছে, অর্থাৎ আপনার চোখ। যদি আপনি এর বিনিময়ে আমার বান্ধবী জায়াকে জীবিত করে দেন তাহলে আমি আপনাকে এই চোখটি দিতে পারি। হোরাস উত্তরে বলে, আমি এটা করতে পারি, কিন্তু তার জন্য আমাকে রাজা হতে হবে, আর রাজা হতে হলে আমাকে পুরনো রাজা অর্থাৎ সেটকে তার সিংহাসন থেকে সরাতে হবে, তাকে হত্যা করতে হবে, তবেই আমি আমার আত্মা ফিরে পাবো এবং আমার ক্ষমতাও। যদি আপনি আমার কথায় রাজি হন তাহলে চুক্তি করুন। এবার পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যেখানে ব্যাকের হাতে আর কোনো উপায় থাকে না। অবশেষে সে হোরাসকে তার একটি চোখ ফিরিয়ে দেয়, যেটা সে বহু কষ্টে খুঁজে পেয়েছিল। তবে হোরাস তখন জানতে চায় তার আরেকটি চোখ কোথায়। ব্যাগ জানায় তার কাছে সেটি নেই, কারণ সেট হোরাসের দুটি চোখ দুটি ভিন্ন জায়গায় রেখেছিল। তাদের কথায় জায়ার যে সময়টুকু ছিল তা নষ্ট হয়ে যায়, আর তারপর মৃত্যুর দেবতা অর্থাৎ আনুবিস তাকে মৃত্যুর জগতে নিয়ে যায়। এখন মৃত্যুর জগতও খুব বিশেষ ছিল। এর ভিতর সেই আত্মাকে মোট 9টি পর্যায়ে অতিক্রম করতে হতো। নতুন পর্যায়ে তাদের পুনর্জন্মের সীমা অতিক্রম করতে হতো। যার কাছে ভালো সম্পদ থাকবে সে পুনর্জন্ম পাবে, কিন্তু যার কাছে কিছুই থাকবে না সে পুনর্জন্ম পাবে না এবং চিরতরে আত্মার এই জগতেই থেকে যাবে। তো এখন এখানে ব্যাগ এবং হোরাস দুজনেই সেটকে হত্যা করার জন্য দলবদ্ধ হয়। অন্যদিকে সেট হর্ষুর মাধ্যমে খবর পায় কেউ বিশেষ জন সিন্ধুক থেকে হোরাসের একটি চোখ চুরি করেছে। এখন সেট খুব রেগে যায় এবং হোরাসকে হত্যা করার জন্য তার কিছু সক্ষম যোদ্ধাকে তার পেছনে পাঠায়। এখানে আমরা হোরাস এবং ব্যাগকে দেখতে পাই, যারা সূর্য দেবতা অর্থাৎ সবচেয়ে বড় দেবতা রায়ের সাহায্য চাইতে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছায়। হোরাস জানায় প্রতিটি দেবতার একটি ক্ষমতা আছে। সেটের ক্ষমতা মরুভূমির মাঝখান থেকে পায়।
যদি সেই মরুভূমির কেন্দ্রে এক ফোঁটা আগুনের জল দিয়ে ভরে দেওয়া হয় তাহলে পুরো মরুভূমি ধ্বংস হয়ে যাবে এবং তার ক্ষমতার অর্ধেক নষ্ট হয়ে যাবে। কারণ এই সময় হোরাসের ক্ষমতাও অর্ধেক ছিল, কারণ তার ক্ষমতা ছিল তার চোখে এবং তার কাছে কেবল একটি চোখই ছিল। এই কারণেই তারা সূর্যদেবের কাছে এসেছিল। সে ছিল সবচেয়ে বড় দেবতা। তাদের দুজনের ডাক শুনে সূর্যদেবরা তাদেরকে নিজের কাছে ডাকেন, যেখানে আমরা একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাই। যদিও তার উচ্চতা দেবতাদের মতো ছিল, কিন্তু যখন সে তার চূড়ান্ত রূপে আসতো তখন সে দেবতাদের চেয়েও বড় দেবতা হয়ে উঠত। তারপর দেখা যায় রা তাদের উদ্দেশ্যে বলেন, আমার লড়াই শুধু পৃথিবীর দুর্ভোগ নিয়ে নয়, এর বাইরেও এক ভয়ঙ্কর অন্ধকার শক্তির সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় আমাকে। তার নাম অ্যাপোফিস, যে গোটা পৃথিবীকে গিলে ফেলতে চায় চিরতরে। এই দানবীয় ছায়া প্রতিনিয়ত আলোকে গ্রাস করতে চায়। কিন্তু রা ছিলেন অপরাজেয়। সূর্য উঠলেই তিনি আলো ছড়াতেন আর প্রতিবার তিনি অ্যাপোফিসকে পরাজিত করতেন। দিনের পর দিন একই যুদ্ধ তিনিও একসময় বিরক্ত হয়ে পড়েছিলেন, তবুও থামেননি, কারণ তিনি জানতেন তার অনুপস্থিতিতেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রায়ের কাছে যে আগুনের জল ছিল, হোরাস একটি বোতলে সেখান থেকে আগুনের জল নেয়, কারণ সে জানে এই আগুনই তার শেষ অস্ত্র। তখন সে দৃঢ় কণ্ঠে বলে, আমাকে সেটকে পরাজিত করতেই হবে, কারণ আমি যদি তাকে থামাতে না পারি তাহলে সে একদিন আপনাকেও আক্রমণ করবে। সূর্যদেব রা তখন বলেন, আমি জানি আমার জন্ম কিভাবে হয়েছে আর মৃত্যু কিভাবে আসবে। আমাকে উপদেশ না দিয়ে তুমি একজন সত্যিকারের রাজা হওয়ার চেষ্টা করো, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে গল্পের এই পর্যায়ে আমরা সেটকে দেখতে পাই, যে এই সময় তার পুরনো স্ত্রী নেফাসথিসের কাছে পৌঁছায়, কারণ নেফাসথিসের ছিল বিশেষ উড়ন্ত ডানা। যদিও সেট তাকে খুব ভালোবাসত, কিন্তু সে সর্বশক্তিমান হতে চাইতো। দেবতাদের যত ক্ষমতা ছিল সে সবই চাইতো, আর এই সময় তার উড়ার ক্ষমতা ছিল না। তাই সে তার নিজের স্ত্রী অর্থাৎ নেফাসথিসকে হত্যা করে এবং তার ডানাগুলো কেড়ে নেয়। এখানে অন্যদিকে আমরা হোরাস এবং ব্যাককে আবার পৃথিবীতে পৌঁছাতে দেখতে পাই, যারা এই সময় ভাবছিল তারা কিভাবে সেই মরুভূমিতে পৌঁছাবে। তখন সেটের পাঠানো কিছু মহান যোদ্ধা তাদের পেছনে আসে। এখানে তাদের মধ্যে একটি বড় যুদ্ধ হয়। তারপর দেখা যায় একটি বড় ছাগলের মতো দেখতে সৈন্য একটি বড় হাতুড়ি নিয়ে হোরাসের মাথা ভেঙে দেয়। সে জলে পড়ে যাচ্ছিল, কিন্তু তারপর সে তার বড় বর্শা খুলে পাথরগুলোতে আটকে থাকে, নিজের এবং ব্যাকের জীবন রক্ষা করে। আর এখান থেকে তাদের মরুভূমির নতুন যাত্রা শুরু হয়। অন্যদিকে ছাগলটি গিয়ে সেটকে জানায় যে হোরাস একা নয়, তার সাথে একজন মানুষও আছে। সেট রেগে যায়, সে চিন্তা করতে থাকে, আমাদের সামনে একজন মানুষের উপস্থিতি তুচ্ছ, তবুও তুমি তার কাছে হেরে গিয়েছো। আর সেখানে সে ছাগলটির গলা কেটে দেয়। তখন দুটি মিট সার্পেন্ট তাকে সমর্থন করে এবং বলে, আমরা তাকে শেষ করে দেব। এই সময় প্রেমের দেবী হাথর এখানে উপস্থিত হয় এবং সেটকে জিজ্ঞেস করে সে কি করতে চায়। তখনই সেট তাকে বলে, মিশরের 9 জন দেবতার 9টি দরজার ক্ষমতা রয়েছে। যদিও আমি রাজা, আমি তার চেয়েও বেশি শক্তিশালী হতে চাই। আমি প্রতিটি দেবতার ক্ষমতা আমার মধ্যে রাখতে চাই। তারপর দেখা যায় প্রেমের দেবী হাথর, যার কাছে 42টি শক্তির একটি ব্রেসলেট ছিল, সে সেটি খুলে সরাসরি মৃত্যুর জগতে চলে যায় এবং সে যখন ব্রেসলেটটি আবার পরিধান করে সাথে সাথেই সে সেটের লাল মরুভূমিতে চলে আসে। অন্যদিকে আমরা নীল নদের পাশে একটি ধ্বংসপ্রাপ্ত প্রাসাদে পৌঁছাই, যেখানে বেক এবং হোরাস বসে কথা বলছিল। হোরাস বলেন, আমার বাবা অনেক আগে এই প্রাসাদটি তৈরি করেছিলেন, তখন এটি খুব সুন্দর ছিল, কিন্তু সেট এটি সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এখন এখানে কেবল কাদা। তাদের এটা বলার সাথে সাথে তখনই মিডগার্ড সাপগুলো তাদের আক্রমণ করতে আসে, যার মধ্যে একটি কালো এবং অন্যটি সাদা ছিল। তাদের মুখ থেকে আগুন বের করার ক্ষমতাও ছিল, যারা তাদের আক্রমণ করতে যাচ্ছিল। তখনই তাদের সাহায্য করার জন্য হাথর সেখানে পৌঁছায় এবং বলে, আমার প্রিয় সাপ, তুমি খুব সুন্দর, কিন্তু এখন তুমি ঠান্ডা হয়ে গিয়েছো, তাহলে তুমি কেন তোমার উত্তাপে নিজেকে গরম করছো না? এটা শোনার সাথে সাথেই সাপটি নিজের উপর আগুন ছুটতে শুরু করে, যার কারণে সে নিজেই ধ্বংস হয়ে যায় আর অন্য সাপটি অন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়।
এই পর্যায়ে দেখা যায় ব্যাকের হাতে যে আগুনের জল ছিল তা সে অনন্ত আগুনে রাখছে যাতে সেটের ক্ষমতা অর্ধেক কমে যায়। কিন্তু তখনই সেট তাকে একটি সত্য বলে। সেট বলে, তুমি কি মনে করো রাজা হওয়ার পর হোরাস তোমার বান্ধবীকে ফিরিয়ে দেবে? আমি রাজা, কিন্তু আমার কারো জীবন ফিরিয়ে আনার ক্ষমতা নেই। এর মানে হোরাসেরও কারো জীবন ফিরিয়ে আনার ক্ষমতা নেই। সে কেবল তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে মিথ্যা বলছে। মৃত্যু থেকে ফিরে আসা কেবল পুনর্জন্মের খেলা, এবং পুনর্জন্মের জন্য একটি ভালো পরিমাণ অর্থ দিতে হয়। এটি শুনে ব্যাকের হৃদয় ভেঙে যায়। আগুনের জল তার হাত থেকে পড়ে যায়। তারপর তাদের সবাইকে বন্দী করা হয়। সেট এখন সেখান থেকে তার অর্জিত সমস্ত ক্ষমতা একত্রিত করতে চলে যায়। এদিকে জায়া ধীরে ধীরে এগিয়ে চলেছে মৃত্যুর জগতের নবম দরজার দিকে। একবার সেই দরজা পেরিয়ে গেলে আর ফেরার কোনো উপায় থাকবে না। তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কাছে চুক্তি করার মতো কি আছে? ঠিক সেই সময়ই দেখা যায় ভালোবাসার দেবী হাথর, যিনি নিজের হৃদয়ের ব্রেসলেট ব্যাককে দিয়েছিলেন তার প্রিয়জনকে মৃত্যুর কবল থেকে ফিরে আনার জন্য। কিন্তু দেবী নিজেই মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। তিনি করেছিলেন ভালোবাসার নিঃস্বার্থ দান, আর সেই ব্রেসলেটের শক্তি নিয়ে ব্যাগ যায় জায়ার কাছে। অন্যদিকে আমরা সেটকে দেখতে পাই যে অন্য সমস্ত মানুষের কাছ থেকে চুরি করা বিশেষ উপাদান, অর্থাৎ দেবতাদের কাছ থেকে চুরি করা জিনিসপত্র নিজের মধ্যে একত্রিত করতে শুরু করে। যেমন থটের মস্তিষ্ক, হোরাসের চোখ, নেফাস্থিসের ডানা, ওসাইরাসের তাবিজ এবং আরো অনেক দেবতার ক্ষমতা। আর তারপর সে সরাসরি দেবতাদের রাজা রায়ের কাছে যুদ্ধ করার জন্য পৌঁছায় এবং তার সাথে যুদ্ধ শুরু করে। যখন সেট রায়ের সাথে যুদ্ধ শুরু করে তখন রা বলেন, আমি জানতাম তুমি একদিন অবশ্যই আমার কাছে আসবে, কিন্তু কেমন হয় যদি আমি তোমাকে কেবল একজন দেবতা নয় দেবতাদের রাজা বানাই? তুমি আমার জায়গা নাও এবং এখানে চিরতরে শাসন করো। যেখানে সেট হাসতে হাসতে বলে, আপনি কি আমাকে বোকা মনে করেন? এখানে আমি প্রতিদিন একটি বড় দৈত্যের সাথে যুদ্ধ করতে থাকবো এবং কোনো প্রজা ছাড়াও বসবাস করব? কখনোই হবে না। আমি আপনাকেও হত্যা করব এবং সেই বড় শয়তানকেও হত্যা করব। তারপর পৃথিবীতে গিয়ে শাসন করব। তবে তার আগে আমি আপনার বিশেষ বর্ষাটি তো নিয়ে নেই। এটি বলেই সে রায়ের সাথে যুদ্ধ শুরু করে। যুদ্ধ শেষে সে রায়ের বর্ষাটি চুরি করে পৃথিবীতে চলে আসে। আর এখন আকাশের সমস্ত নিরাপত্তা স্তর শেষ হয়ে যাওয়ায় অ্যাপোফিস পৃথিবীতে আবর্তন করে। অ্যাপোফিস পৃথিবীতে আসে ধ্বংসযজ্ঞ শুরু করে। যদিও এখানে সেট ভেবেছিল সে কয়েকটি আঘাতেই তাকে শেষ করে দিবে, কিন্তু সে এত বড় ছিল যে কয়েকটি আঘাতে শেষ হওয়ার মতো ছিল না। তাই সে সেই সময়ের জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই হোরাস সেটের সাথে তার চোখ নেওয়ার জন্য যুদ্ধ শুরু করে। এখন এখানে এই দুই মহান যোদ্ধার মধ্যে আবার একটি খুব কঠিন যুদ্ধ শুরু হয়। তাদের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ হয়। এই মহাযুদ্ধে ব্যাক আর হোরাস একসাথে লড়ছিল। এমনকি ব্যাকই বুদ্ধি করে সেটের কপাল থেকে হোরাসের চোখটি কৌশলে ছিনিয়ে নেয়। কিন্তু যখন সে সেই চোখটি হোরাসকে ফিরিয়ে দিতে যায় তখনই ঘটে বিপর্যয়। ব্যাগ পড়ে যেতে শুরু করে নিচে। যদিও হোরাস চাইলে তার চোখ নিয়ে তার ক্ষমতা বাড়াতে পারত, কিন্তু সে প্রথমে ব্যাগকে বাঁচায়। তারপর দেখা যায় পুরো শহর জুড়ে শুরু হয়েছে দেবতা আর দৈত্যের ভয়ঙ্কর লড়াই। নগরীর আকাশে মাটিতে ধ্বংসের শব্দে কেঁপে উঠছে চারদিক। যুদ্ধের এক পর্যায়ে হোরাসের চালাকিতেই সেট ধাক্কা খেয়ে পড়ে যায় স্মৃতিস্তম্ভের নিচে। পড়ে যাওয়ার পর গুরুতরভাবে আহত হয় সেট। এই সুযোগটিকেই কাজে লাগায় হোরাস। সে ঝাঁপিয়ে পড়ে এবং রায়ের বর্ষা দিয়ে মাত্র এক আঘাতেই শেষ করে দেয় ভয়ঙ্কর সেটকে। তারপর হোরাস পৌঁছায় সূর্যদেব রায়ের কাছে, যিনি তখনও অচেতন অবস্থায় ছিলেন। আর সূর্যদেবতা রায়ের কাছ থেকে যে বিশেষ বর্ষাটি সেট নিয়ে এসেছিল, হোরাস তাকে ফিরিয়ে দেয়। সূর্যদেবতা তার ক্ষমতা ফিরে পায়। সে আবার অ্যাপোফিসকে তার অন্ধকার জগতে ফিরিয়ে দেয়। গল্পের এই পর্যায়ে দেখা যায় রায়ের কাছে যে 42টি তারার ব্রেসলেট ছিল চুক্তির জন্য, তাই সে ওই ব্রেসলেটের কারণে পুনর্জন্ম পায়। পৃথিবীতে আসার পর একটি ছোট মেয়ে হোরাসকে তার চোখও ফিরিয়ে দেয়। আর এই সিনেমার শেষে আমরা দেখতে পাই মহান রাজা রা, অর্থাৎ সমস্ত দেবতার দেবতা, হোরাসকে মুকুট পরান এবং এখানে ব্যাকও পুনর্জন্ম পায়। আর জায়াও তার মানব রূপে পৃথিবীতে ফিরে আসে। এবং এর সাথে এই চমৎকার সিনেমাটি এখানেই শেষ হয়।
এই ধরনের আরও রোমাঞ্চকর আর ভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন। আর নেক্সটে কোন মুভি এক্সপ্লেন শুনতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনার মতামতই আমাদের আগামী কাজের জন্য অনুপ্রেরণা।